ঠিক এই মুহূর্তে আমার সামনে যিনি বসে রয়েছেন তিনি তার ব্যক্তিগত এবং পেশাগত জায়গায় একটু ভিন্ন ধরনের অবস্থান রাখতে পছন্দ করেন। যে পেশা থেকে তিনি অবসর নিয়েছেন, আমরা সাধারণত দেখি সেই পেশা থেকে অবসর নেবার পরে অনেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান, কিন্তু তিনি অন্যরকম, ব্যতিক্রম। আমরা দেখেছি তাকে মিছিলে হাঁটতে, আমরা তাকে দেখেছি জনসভায় বক্তৃতা দিতে। আসলে তিনি বোধহয় মনে করেন সাধারণ মানুষের জন্য কিছু দায় সবারই থাকে, সমাজের জন্য, চারপাশের মানুষের জন্য। সেই দায় থেকেই কি তিনি অন্য আরো যে সমস্ত বিচারপতিরা রয়েছেন তাদের থেকে একটু আলাদা? হ্যাঁ, ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি অশোক কুমার গাঙ্গুলি। আমরা সরাসরি অশোক কুমার গাঙ্গুলির সঙ্গে কথা বলবো। জাস্টিস গাঙ্গুলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে সময় দিয়েছেন, কথা বলতে রাজি হয়েছেন। আমি যে প্রশ্নটা আপনাকে প্রথমে করতে চাই যে সাধারণত আমরা বিচারক মানে যারা সুপ্রিম কোর্টের বিচারপতি হন তারপরে দেখি তারা খুব একটা জনসমক্ষে আসেন না। সেক্ষেত্রে আপনি একজন ব্যতিক্রম। আপনি প্রতিবাদ সভায় গেছেন, জনসভায় বক্তব্য রেখেছেন, কোন তাগিদ থেকে? দেখুন, মানুষের পাশে দাঁড়ানোটা, সাধারণ মানুষের দাবি দেওয়া এবং নিরপেক্ষতা বজায় রেখে তাদের পাশে দাঁড়ানো, যেখানে তারা তাদের দাবি দেওয়ার ঠিকমতো সঠিক মূল্যায়ন হচ্ছে বলে মনে করে না রাজনৈতিক দলগুলির দ্বারা, সেটা একটা মানবিক কর্তব্যের তাগিদেই গেছি। আমার এই যাওয়ার পেছনে কোনো পদের মোহ বা কোনো কিছু মানে নিজেকে কোনো জায়গায় প্রতিষ্ঠিত করার ইচ্ছে ছিল না, আজও নেই। সাধারণ মানবিক কারণেই গেছি। আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর বাইরে একটা নাগরিক সমাজ, মানে কোন রাজনৈতিক দলের সঙ্গে যারা থাকবে না, যারা শাসককে প্রশ্ন করতে পারবে, প্রশ্ন করতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে পারে, সেই রকম একটা নাগরিক সমাজের উপস্থিতি সমাজের দরকার? যেমন গণতন্ত্রে নাগরিক সমাজের উপস্থিতি এবং প্রয়োজনীয়তাটা অসীম, কারণ নাগরিক সমাজই গণতন্ত্রের ঠিক ধারাটাকে বজায় রাখে। তারা কোনো দলের সঙ্গে যুক্ত থাকে না, তারা কোনো দলের প্রতি আনুগত্য দেখায় না, কিন্তু তা সত্ত্বেও তারা যেটা ঠিক সেই কথাটা তুলে ধরে, যেটা সামাজিকভাবে ঠিক সেইটা তুলে ধরে। আপনার কি মনে হয় যে এই রাজ্যে, আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যে সেটার খুব অভাব হচ্ছে? মানে সব নাগরিক সমাজ, আমরা যাদের তথাকথিত বিশিষ্টজন বলি, তারাও আসলে দলের অনুগত হয়ে গেছে, দলের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। মূল সমস্যাটা সেখানেই যে মানুষের কথা, নাগরিকদের কথা সেভাবে শাসক দলের কানে পৌঁছানো সেটা হয়ে উঠছে না। হ্যাঁ, সেটা তো হচ্ছেই, ক্রমাগত দেখতে পাচ্ছি নাগরিক সমাজের কোনো না কোনো শাসক দলের প্রতি আনুগত্য প্রকাশ পাচ্ছে, এবং সে আনুগত্যটা খুব পরিষ্কারভাবেই প্রকাশ পাচ্ছে। এবং কোনো শাসক দলের লেজুর হয়ে থাকাটা কোনো নাগরিক সমাজের কর্তব্য নয়। নাগরিক সমাজ স্বাধীন থাকবে এবং তাদের অবস্থানটা সাধারণ মানুষের পাশে থাকবে, সাধারণ মানুষের সঙ্গে থাকবে, এটাই কাম্য। জনরোষের নামে যেভাবে ইয়ে করা হচ্ছে, আন্ডারওয়্যার করে ঘোরানো, কোমরে দড়ি, এটা কি আইন সিদ্ধ? না, এটা তো আইন সিদ্ধ নয় কোনো মতেই। এটা তো মানবিকতা বিরোধী। এই ধরনের কাজ পুলিশ করতে পারে না। মানে জনরোষের নামে যেগুলো করা হচ্ছে বিভিন্ন জায়গায়, জনরোষের নামে তো পুলিশ এগুলো আটকানো উচিত। এই জনরোষকে পুলিশের পক্ষে প্রতিরোধ করা উচিত, এই জনরোষে গা ভাসিয়ে দেওয়া উচিত না। তাহলে আইনের শাসনটাই বোধহয় তা নিয়ে প্রশ্ন ওঠে। আইনের শাসনই তো এখানে, তার তো কোনো অস্তিত্ব থাকছে না।
এই যে বিচারকদের নিয়ে এত প্রশ্ন উঠছে, এটা আপনাকে অস্বস্তিতে ফেলে না যে যে বিচারকরা সাধারণত মানুষেরকে ন্যায় দেবে, মানুষকে সুবিচার দেবে, অথচ এখন বোঝা যাচ্ছে বা অনেকেই আশঙ্কা করছেন যে একটা নির্দিষ্ট লক্ষ্যে তারা রায় দিচ্ছেন, এটা আপনাকে অস্বস্তিতে ফেলে না? হ্যাঁ, অস্বস্তিতে ফেলে। কারণ রায়ের কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকা তো উচিত না, একটাই লক্ষ্য থাকা উচিত সুবিচার করা। রায়ের একটাই লক্ষ্য থাকা উচিত নিরপেক্ষভাবে সুবিচার করা, এবং সেখানে যে সবাই বিচার পায় সেদিকে লক্ষ্য রাখা। কোনো রাজনৈতিক দলের লক্ষ্যর সঙ্গে রায়ের লক্ষ্য যদি মিলে যায়, তাহলে খুব বিপদের আশঙ্কার কথা। সেই বিপদটা হচ্ছে বলে আপনার মনে হয় যে বিভিন্ন ক্ষেত্রে যে রায়গুলো আসছে? আমি ঠিক সঠিকভাবে এটা বলতে পারবো না, তবে মানুষের বিচার বিভাগের ওপর একটু আস্থাটা একটু কমে যাচ্ছে, এটা আমি লক্ষ্য করেছি। এই রাজ্যের আপনি কি খুব আশাবাদী যে গণতন্ত্রের পরিসর বাড়বে, নাকি আপনার মনে হয় সেই দলতন্ত্র কায়েম হবে? মানুষের খুব একটা প্রাপ্তি যেমন কিছু নেই। পট পরিবর্তন হলো, কিন্তু কোন একটা বিরোধী দল সেভাবে তো উঠে আসতে দেখলাম না। এই রাজ্যে যে পট পরিবর্তন হলো, তাতে যে প্রধান বিরোধী দল তৃণমূল, সে তো আজকে ছন্নছাড়া অবস্থায়। সে তো এখন ওই 1 মাসের মধ্যে ভাঙনের পথে। এখন সেই ভাঙনের চেহারাটা আগামী দিনে কিরকম রূপ নেবে সেটা তো বোঝা যাচ্ছে না। ফলে একটা বিপদ হচ্ছে যে সরকার এবং বিরোধী কোথাও বিরোধিতার জায়গা নেই, মানে বিরোধী শূন্য গণতন্ত্র আদৌ হয় সেই রকম একটা বিপদ। মোটামুটি বিরোধী শূন্য বলেই তো মনে হচ্ছে। কেননা কংগ্রেসের এখানে এই বিধানসভায় 2টি সিট, সিপিএম বা বামপন্থীদের 1টি সিট, আর অন্যান্যদের মধ্যে 1টি কি 2টি সিট। আইএসএফ একটি আছে, হ্যাঁ। সব মিলিয়ে 4-5টি সিট, আর এদিকে শাসক দলের 208টি সিট। সেখানে তো এই 4টি সিট নিয়ে বিরোধিতা করা খুব শক্ত। মানে আপনি খুব আশঙ্কিত যে গণতন্ত্রের পরিসরটা ক্রমশই সংকুচিত হচ্ছে? গণতান্ত্রিক পরিবেশটা তো সংকুচিত হচ্ছে বলেই আমার মনে হয়। এই সূত্রেই আপনাকে একটু জিজ্ঞাসা করি, বিচার বিভাগের সঙ্গে দীর্ঘদিন আপনি যুক্ত ছিলেন, এখন বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। সম্প্রতি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ, সে সম্পর্কে আপনার কি মনে হয় যে সত্যি কি যে তালিকা দিয়ে একদল মানুষকে ভোটার তালিকার বাইরে করে দেওয়া হলো, অনেক অসঙ্গতি থাকা সত্ত্বেও একদল মানুষ ঝুলছে, তাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না এই প্রশ্নে, গোটা বিষয়টা কিভাবে দেখছেন? যে বিচার বিভাগ কি সত্যি নিরপেক্ষ অবস্থান নিতে পারছে? দেখুন, বিচার বিভাগের নিরপেক্ষতাটা তো প্রধান শর্ত। বিচার বিভাগ যদি নিরপেক্ষ না থাকে, তাহলে তো তার প্রতি মানুষের বিশ্বাস বা আস্থা চলে যায়। এখন বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন হচ্ছে, সেটা গণতন্ত্রের পক্ষে একটা বিরাট সংকট। এবং কিছু কিছু পর্যবেক্ষক মাননীয় সর্বোচ্চ আদালতের এই এসআইআর এর ব্যাপারে মানুষের মনে অনেক মানে প্রশ্নের অনেক প্রশ্নের উদ্ভব হয়েছে, অনেক প্রশ্ন দেখা দিয়েছে। সেই প্রশ্নের সদুত্তর থেকে আমাদের দিতে পারেনি, আদালত দিতে পারেনি। একদিকে মিডিয়া বা গণমাধ্যম সেটা ক্রমশ সরকারমুখী হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ইদানিং গদি মিডিয়া বলে বলতে শিখছি। অন্যদিকে বিচার বিভাগেরও নিরপেক্ষতা যদি চলে যায়, তাহলে সংবিধানকে রক্ষা করবে কিভাবে? মানে সংবিধানের পবিত্রতা রক্ষিত হবে কি করে? এটা নিয়ে কি আপনার কোনো আশঙ্কা আছে? মানুষের সংগ্রামই সংবিধানকে রক্ষা করার একমাত্র হাতিয়ার। এই অবস্থা থেকে মানুষের সংগ্রাম একদিন গণতান্ত্রিক পরিসরকে সুদৃঢ় করবে বলেই আমার বিশ্বাস। মানে আপনি বলছেন মানুষকেই রাস্তায় নামতে হবে? কোথায় নামতে হবে জানি না, মানুষের সংগ্রাম কি পথে চালিত হবে সেটাও আমি বলতে পারবো না, কিন্তু মানুষের সংগ্রামে প্রতি আমার আশা এবং বিশ্বাস আছে। মানে সম্মিলিত সংগ্রামী আমাদের সংবিধানের যে রীতিনীতি সেগুলোকে রক্ষা করতে পারে। ইংরেজিতে একটা কথা আছে, এটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। সে ভিজিলেন্স মানেই সংগ্রাম।
ভিজিলেন্স মানেই সংগ্রাম। জাস্টিস গাঙ্গুলি, আপনার কাছে আমি জানতে চাইবো যে কি বার্তা, মানে আপনি কি বলতে চাইবেন? একজন প্রবীণ মানুষ, একজন বিচক্ষণ মানুষ, দীর্ঘদিন বিচার বিভাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আপনি। সাধারণ মানুষের জন্য এইরকম একটা পরিস্থিতিতে আমাদের গণতন্ত্রের একটা সংকট হচ্ছে, আপনি কি বলতে চাইবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? তখন বার্তা দেওয়ার অবস্থায় আমি নেই, কারণ আমি তো, আমার বয়স হয়েছে, মানে প্রত্যক্ষ সংগ্রামের পথে আমি এখন থাকতে পারবো না। আমার পক্ষে সেই বয়সে, আগে রাস্তায় হেঁটেছি, মিছিলে গেছি, বক্তৃতা করেছি, কিন্তু আজকের দিনে সেটা বোধহয় আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, বয়সের কারণে এবং সাংসারিক নানা কারণের জন্য। আমার পক্ষে বার্তা দেওয়া সম্ভব না। আমি খালি আশা করতে পারি যে আগামী দিনে নাগরিক সমাজ উঠে দাঁড়াবে। কারণ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন প্রতিটি লোকের একটা প্রতিরোধের স্পৃহা আসে। এই যেমন ধরুন হকার উচ্ছেদ করাটা হয়তো একদিক থেকে ঠিক, কিন্তু সেখানে বুলডোজার দিয়ে সবকিছু গুঁড়িয়ে দেওয়া, কিছু, তাতে তো বুলডোজার দিয়ে একবার গুঁড়িয়ে দিলে তার তো আর কোনো প্রতিকারের ব্যবস্থা থাকে না। উচ্ছেদ করলেও যারা বসে আছে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হয়। তো তারা তো রুজি রোজগারের জন্য বসে আছেন। সেখানে যদি হকারের ব্যাপারে কিছু অনৈতিক কাজ থাকে তাহলে নিশ্চয়ই উচ্ছেদ হতে পারে। আমি উচ্ছেদের বিরুদ্ধে নই, কিন্তু উচ্ছেদ হওয়াটা মানবিক দিক থেকে চিন্তা করে উচ্ছেদ করা দরকার। চারপাশের অবস্থা দেখে আপনি মানসিকভাবেও খুব বিপর্যস্ত। এই বিপর্যস্ত অনুভব হওয়ার কারণটা যদি একটু বলে, যে কেন চারপাশের অবস্থা কি খুব হতাশাকর বলে মনে হচ্ছে? আপনি তো বলছেন মানুষ সংগ্রামের উপর আপনার বিশ্বাস আছে। মানুষের সংগ্রামের উপর তো বিশ্বাস আছেই, কিন্তু বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হলো, যেখানে একটা বিরোধী শক্তিকে আমরা ঠিকভাবে দানা বাঁধতে দেখছি না, সেখানে তো গণতন্ত্রের পক্ষে বিরোধী শক্তি না থাকা তো একটা বিপদের তো সূচনা করে। বর্তমানে যে এই রাজ্যে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, একটি দলের একচ্ছত্র অধিপতি, কিন্তু সেই দলকে কোন রকম ভাবে মানে বিরোধিতার জায়গায় অন্য দল আছেন কিনা সেটা এখন ঠিক বোঝা যাচ্ছে না। তারা তৃণমূল দলে ভাঙন নিয়েছে, সে ভাঙন কি চেহারা নেয় এবং ভাঙনের ফলে যে দলটা বেরিয়ে গেছে তারা বিরোধী শক্তি হিসেবে নিজেদের কিভাবে তুলে ধরেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। কিন্তু বারবার করে যেটা বলা হয় যে সাধারণ নাগরিক যদি তার সত্তাকে, তার স্বার্থে, তার জন্য পথে নামে, একত্রিত হয়, একজোট হয়, এটা তো সময় যখন রাজনৈতিক দলগুলো আর বিরোধিতার জায়গায় নেই, তখন কি সাধারণ মানুষের থেকে একটা বিরোধিতা আসতে পারে না? নাগরিক সমাজ তার নিজের স্বার্থে, নিজের জন্য, আমাদের দেশের যে সংবিধান আছে সেটা রক্ষা করবার জন্য যদি নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হয়, তাহলে তো একটা অন্য দিক খুলতে পারে। সেটাই তো আশা। সেই নাগরিক সমাজের ঐক্যবদ্ধ হওয়া, সেটাই সংগ্রামের মাধ্যমে সম্ভব। দেওয়ালে পিঠ থেকে গেলে সেটাই বোধহয় সম্ভব হবে। একদিকে যেগুলোকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বলা হয়, গণমাধ্যম, বিচার বিভাগ, বিরোধী দল, সেগুলো সবকিছুই দুর্বল হচ্ছে। এটা কেন হচ্ছে আপনার মনে হয়? যে আমাদের এই বৃহৎ গণতান্ত্রিক দেশ, যে গণতন্ত্রের ভিত্তি অনেক মজবুত বলে মনে হচ্ছিল, আজকে হঠাৎ মনে হচ্ছে অনেকটা ভেঙে যাচ্ছে। আমরা প্রতিবেশী পাকিস্তানকে দেখেছি, বাংলাদেশকে দেখেছি, আমরা তো তার থেকে এগিয়ে ছিলাম। আমাদের এখনো এগিয়ে আছি। পাকিস্তান বা বাংলাদেশের গণতান্ত্রিক পরিষদ থেকে এখন আমরা যথেষ্ট এগিয়ে আছি, কিন্তু গণতান্ত্রিক পরিসরে যে ভাঙনগুলো দেখা যাচ্ছে, যে পাঠনগুলো দেখা দিচ্ছে, সেগুলো একটু প্রতিরোধ করার চেষ্টা চলছে। এবং চেষ্টা চলছে, একদম চলছে না তা নয়, চেষ্টা চলছে। সেটা তো সামনে আসছে না সেভাবে, আশা করি এরপর সামনে আসবে। আমি মানুষের প্রতিরোধে বিশ্বাসী। মানে আপনি বিশ্বাস করেন প্রতিরোধের জায়গাটা তৈরি হবে এবং আমাদের যে গণতন্ত্রের ঐতিহ্য সেটা বজায় থাকবে? 100 বার। আমরা শুনলাম জাস্টিস গাঙ্গুলি এখনো বিশ্বাস করেন এদেশের গণতন্ত্র টিকে থাকবে, গণতন্ত্রের শিকড় অনেকটা গভীরে।
সাধারণ মানুষের প্রতিরোধের উপরে তিনি এখনো আস্থাশীল, যদিও শারীরিক কারণে এবং নানাবিধ কারণে তিনি বলছেন তিনি প্রত্যক্ষভাবে উপস্থিত না থাকলেও মানুষের এই লড়াইয়ের সপক্ষে তার অবস্থান থাকবে। আমরা অবশ্যই গোটা দেশের গতি প্রকৃতি কোন দিকে যায় লক্ষ্য রাখবো। আজ এই পর্যন্তই।